এই সংবিধানের পাশাপাশি মাঠ প্রস্তুত কিনা, এই যে দেখেন আগে সেটা তো এখনো আছে, মাঠ তো যে কোনো সময় যারা দিনের পর রাতে করেছে তারা তো এখনো মাঠে আছে নাকি? যেমন এই যে তাতে কি হয়েছে, তাদের আমব্রেলা তো দিনের ভোট যারা রাতে দিয়েছেন তাদের যে ছায়া, যে যারা তাদেরকে ইমিউনিটি দিয়েছিল যে ভোট নিয়ে আসো, তোমাদের কোনো কিছু হবে না, তোমাদের ভয়ের কিছু নাই, সেই ছায়া তো পাশের দেশে ছায়া দিচ্ছে ভাই। সেই দেশে তো আর এই দেশে নাই, সেটা ফেরারি হয়ে চলে গেছে। ফলে ভাইয়া আবারও বলি আপনাকে, এই বাতাবরণ তারপরে এটা পরিবর্তন না হওয়া, মাঠটাকে পরিপূর্ণভাবে মনস্তান্ত্রিকভাবে মানুষকে নির্বাচনমুখী একটা সাহস না যুগিয়ে নির্বাচনে এই মুহূর্তে দিলে আমরা পুনরায় আবার সংকট পড়ব। হয় নজরুল ভাই, আপনি বাংলাদেশে এসে ঘুরে যান, আপনি দেখুন মাঠ প্রস্তুত কিনা। 100 জনের মধ্যে আপনাকে 87 জন বলবে তারা একটা নির্বাচন চায়, কারণ তারা ভোটই দেয়নি কখনো। এবং এখন যেটা হয়েছে জুলাইয়ের পরে হয় কি, নির্বাচন তো আমিও চাই, আমি তো ভোটার, আমিও প্রবাসী থেকে তো ভোট দিব। এবং যদি আপনি আমাদের মাঠ জানতে হলে আপনাকে মাঠে আসতে হবে, মাঠ জানতে হলে মাঠ প্রস্তুত কিনা এটা আপনাকে জনগণের কাছে জানতে হবে। আমি তো দল, আমি তো বলবোই যে আমার মাঠ প্রস্তুত, আপনাকে আসতে হবে মাঠে। বিভিন্ন যে আমাদের সার্ভে গুলো হয়েছে, প্রতিটা সার্ভেতে মানুষ ভোটের পক্ষে মতামত দিয়েছে। আপনি বিগত আমাদের অসংখ্য সার্ভে বোধহয় আছে, আপনার কাছে ডকুমেন্ট থাকার কথা, আপনি সেটা মিলিয়ে দেখেন। আরেকটা কথা, আপনি দেবেন সবচেয়ে বড় যে জিনিসটা, আপনি জনগণকে ব্যবহার করলেন, আপনি গণ অভ্যুত্থান আনলেন, আপনি এমন কিছু মানুষকে মানে রাষ্ট্র কাঠামো পরিচালনার দায়িত্ব দিলেন যাদের কোনো রাজনৈতিক উচ্চাভিলাষ নাই, এই ভরসায় যে তারা দেশে একটা ব্যাপক পরিবর্তন আনতে পারবে। এবং এটা করার পরে আপনি ভোটার দিতে চাইছেন না, মাঠ রেডি না, সংবিধান রেডি না, নানা ধরনের প্রশ্ন আপনি তুলছেন। সেই কি আপনার সুরটা কি আওয়ামী সুরি হয়ে গেল না? সেই আওয়ামী লীগের আমাদের ভোটটা যে আবার দিনের ভোট আবার সকালে হয়ে যাবে কিনা সেটাও নিয়ে একটা সন্দেহ আছে। আবার বললাম তো আপনাকে যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে ওইটুকু আস্থা তো আমরা ওই আস্থা নিয়েই তো এখানে বসিয়েছি যে এই সরকার, শুনুন, সরকারি সহযোগিতা ছাড়া, আবারও বলি ভাইয়া, আমি একটা জিনিস বোধহয় বুঝাতে, আচ্ছা আপনি বলেন, আমরা বোধহয় নির্বাচন কমিশনের প্রতি তো এনসিপির আস্থা নেই ছাত্রদের দলে, তারা তো বলতেছে তারা অনাস্থা জানাক সরকারের কাছে, সমস্যা নাই তো, তারা অনাস্থা জানাক। এখন একটা পার্টি, ভাইয়া শুনুন, একটা পার্টি যদি বলে 47টা পার্টির মধ্যে আমার অনাস্থা নাই, 46টা বলে আমার আস্থা, মানে আমার আস্থা নেই, আপনি যদি 40টা বলে আমার আস্থা আছে, কোনটাতে যাবেন আপনি? গণতন্ত্র তো এখানেও আছে না? নাকি ওই একটা পার্টি পাওয়ারফুল পার্টি বলে আপনি তার কথাই শুনবেন? কিন্তু কোনটা মাঠ চাই, মাঠ কি চাই সেটা তো দেখা দরকার। এখন মনে করেন না, মাঠ এনসিপি কিন্তু মাঠ নয়, এনসিপি একটা দল, এনসিপি কিন্তু মাঠ নয়। আমি আপনার এলাকার কথা বলি, যে আপনি যেখান থেকে নির্বাচনী অংশগ্রহণ করবেন, যেখানে আপনি সংসদীয় আসন থেকে দাঁড়াবেন, ওই জায়গায় আপনি কি মনে করছেন পুরো সেটআপটা আগের জায়গা থেকে পরিবর্তন করা গেছে কিনা? ওই জায়গাটাতে যেটা যারা এজেন্ট ছিল, রাতের ভোট দিনের ভোট রাতে করেছে, ওই ধরনের এজেন্টরা করেনি। আপনাকে সবচেয়ে বড় কথা, দিনের ভোট অফিসার যারা সরকারি জনপ্রশাসন, প্রিজাইডিং অফিসার থেকে শুরু করে বিভিন্ন জন যারা জনপ্রশাসন, পুলিশ প্রশাসন, আচ্ছা এরা কার আন্ডারে ছিল? যাদের সব ধরনের ইমিউনিটি ছিল, যারা ছাত্র হত্যা করেছে, যারা সব ধরনের অন্যায় করেছে, কিন্তু তাদের সেই মাথারা কোথায়, তাদের ওই ব্রেন কোথায়, তাদের ওই ইমিউনিটি কোথায়? আপনি কি মনে করেন জনপ্রশাসন একটা ডিসি এইবারের নির্বাচনে যদি 19-20 করে তার বেরিয়ে যাওয়ার কোনো সুযোগ আছে? যারা ভোট দিবে তারা এবার ভোট বুঝেও নিবে। আপনাকে একটা কথা বলি, জুলাই অভ্যুত্থান যারা ভোট দিবে তারা ভোট এবার বুঝেও নিবে, এটা আপনি নিশ্চিত থাকেন। আমি জানি না ভোটটা কবে হবে, আপনাকে এবার বলি, আমি আশা করি যে ফেব্রুয়ারিতে হবে, কিন্তু ফেব্রুয়ারি হোক বা যেদিনই হোক, এই জনগণ যখন এইবার ভোট দেবে না, তারা বুঝেও নিবে। রিজনটা কি জানেন? ক্রস ফায়ারের ভয় বা তুলে নেওয়ার ভয়, এই যে আপনার দিনে মানে রাতের বেলা যে কোনো সময় অ্যারেস্ট হয়ে যাওয়ার ভয়, সন্তান সন্ততি পরিবারের নির্যাতনের ভয়, এই ভয়গুলো তো এবার আর ভোটারদের মধ্যে নাই। ফলে তারা কিন্তু মুক্তভাবে ভোটটা দিবে। আপনি 10,000 লোকের ভোট, যেখানে 10,000 লোক ভোট দিতে সক্ষম, আপনি 300 লোককে ভোট দিতে দিচ্ছেন, ভোট ইচ্ছাকৃত স্লো করে দিচ্ছেন। এই যে প্রসেসগুলো, মেকানিজমগুলো যারা করেছেন, তাদের মাথার উপরে একটা ইমিউনিটি দেওয়ার মতো সিস্টেম ছিল ভাই। আমি আবারও আপনাকে বলছি, বারবার বলছি, সেই সিস্টেমে সব মাথাগুলো ছিলেন, জনপ্রশাসন থেকে শুরু করে সবাই। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকার এখানে, তার যে তিনি যেভাবে মোটামুটি ভাবে সাজিয়েছেন, এখন নির্বাচন কমিশনে যাদেরকে আনা হয়েছে, তার ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আস্থা তো আমরা রাখি যে দিনের ভোট রাতে হওয়ার কোনো সম্ভাবনা নাই, এবং যদি হয়ও তাদেরকে এবার খুব মানে ক্রুয়েল কনসিকুয়েন্স ফেস করতে হবে, কারণ এটা কিন্তু আর সমন্বিত এফর্ট। শেখ হাসিনা যেমন বলেছেন আমাকে এনে দাও, কেউ নাই।
রাজনীতি তো ফুটবল খেলার মাঠ নয় যে একই স্টাইলে একই বল একই ভাবে শট দিবে। এখানে রাজনীতি হচ্ছে যে কাজটা আওয়ামী লীগ করছে সেটা হয়তো হবে না, অন্যভাবে হতে পারে। কিন্তু সব মিলিয়ে আমরা যেটা সংকটটা দেখছি যে আপনি কেন যদি আমি এত বলেন আমাকে, নেগেটিভ ভাববো? আপনি আমাকে আমি সাহস কেন দিলে এত আমি নেগেটিভ জার্মান ভাববো থেকে আপনি ভোট বলুন দিতে তো? যাবো অথবা জার্মান থেকে ভোট দিব। আপা ওই না জায়গাটা মোশাররফ সমস্যা ভাই, নেই। আমরা আমরা এত একটু কেন নেগেটিভ ভাববো বলুন? এটা তো আমাদের সরকার, না এটা তো আমাদের আমি অভ্যুত্থান, কেন এটা ভাববো তো না? আমাদের আমি আমি আমাদের আমি চেতনা। আমরা আপা কেন এত নেগেটিভ 1991 ভাববো? পরে আমি তো পাই নাই দেশটাকে। আমি তো 1991 পরে দেশটাকে পাই নাই তো। স্বৈরশাসক এরশাদের বিরুদ্ধে যেভাবে আমরা ছাত্ররা জীবন দিয়েছি, কিছু ছাত্র ওখানকার সময় মানুষ মারা গেছে এরশাদ আমলে, এবং ভাই আপনারা সবাই 90 ঐক্যবদ্ধ এর হয়েছেন। 90 এর এই যে এরপর আমরা জনসংশ্লিষ্টতা, পাই নাই তো এই উইথ জায়গাটা। ডিউ রেসপেক্ট, টু ইউ অল, এবং 90 এর সমস্ত মানুষ যারা যুদ্ধ করেছে নিশ্চয় তারা সর্বোচ্চ দিয়ে করেছেন, মানুষ মারা গেছে। 90 এর জনসংশ্লিষ্টতা অভ্যুত্থানের আর 24 এর আকাশের পাতাল। আমি এইটুকুই বলতে পারি আপনাকে। সারা বাংলাদেশ আপনি যেভাবে মনে ফুঁসে করছেন উঠেছিল, আপনি এবং মনে আবার করছেন এটা তুলনার বিষয় নয়, এই ব্যাপকতা, এই যে ক্ষোভ, এই যে কষ্ট, এটার যে ব্যাপকতা, না দেখুন 90 এর আন্দোলন কিছু আনতে পারুক আর না পারুক, আমাদের 3টা রেজিম দিতে পেরেছিল আপনার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে মোটামুটি ভাবে, যতক্ষণ পর্যন্ত মানে বহির শক্তি এখানে হাত না দিয়েছে। ইভেন আওয়ামী লীগও একটা হেলদি ইলেকশন করে বেরিয়ে এসেছিল, এটা আপনাকে মনে রাখতে হবে। কিন্তু পরবর্তীতে যখন এখানে বহিঃশক্তির হাত পড়লো, এখানে সুনির্দিষ্ট জিওপলিটিক্যাল কারণে বাংলাদেশকে প্রয়োজন হয়ে পড়লো, এবং বাংলাদেশকে অবশ্যই মানে তাদের মানে বিভিন্ন বিভিন্ন মানে ক্ষুদ্র পরাশক্তির তাদের মানে কন্ট্রোলে রাখাটা ম্যান্ডেটারি হয়ে গেল। তখন থেকেই বাংলাদেশ থেকে ইলেকশন, নির্বাচন, মানে কি বলে, সরি, রাজনীতি সবকিছু ধ্বংস করে স্লোলি ধ্বংস করা হলো। এবং তার ফার্স্ট টেস্ট কেস ছিল 2009, 2009 পরে 14, এরপরে তো এটা ডাল ভাত হয়ে গেল। প্রতিবার নির্বাচন হয়, ওই দেশ থেকে এসে আমাদেরকে বলে নির্বাচনে অংশ নিতে হবে। এবং এত দূর পর্যন্ত যে আমরা বোধহয় ভুলে মানে প্রধানমন্ত্রী ছিলেন পাশের দেশের, ভুলে গেলাম, বাংলাদেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ওই যে জ্যোতি বসু, প্রণব মুখার্জি, ওনার বইটা পড়েছেন আপনি? সেখানে কিভাবে উনি বাংলাদেশের নির্বাচন নিয়ে লিখেছেন দেখুন। অনেকের হয়তো এই বইটা নাও পড়া হতে পারে, একটু শুনবে, একটু বলেন আমাদেরকে, আমরা একটু শুনতে চাই। না, আমি বেসিক্যালি ওখানে বলা আছে যে তৎকালীন প্রধানমন্ত্রী তার সাথে যোগাযোগ করলেন এবং তাকে সহায়তা করলেন খুব চমৎকার ভাষায়, খুব কৌশলী ভাষায়। আমি হুবহু এখন ওয়ার্ড টু ওয়ার্ড আপনাকে বলতে পারছি না, কিন্তু এখানে একটা স্ট্যান্ডা আছে, আমি পেজ মানে আপনাকে সহ পেজ এবং স্ট্যান্ডা সহ এটা আপনাকে আমি পরে জানিয়ে দিব। কিন্তু আমি এই ধরনের অসংখ্য আরো বাংলাদেশে আসলেন যে ভদ্রমহিলা, ওই যে আপনার এরশাদ সাহেবের যখন যেতে চাইলেন না নির্বাচন, একের পর এক প্রতিবারই তো ঘটেছে, একই তো ঘটে। হর্ষবর্ধন শ্রিংলা ছিলেন যখন, তারপরে পঙ্কজ সারান ছিলেন যখন, তিনি এইবারের 18-র ইলেকশনের পরে না 24-এর ইলেকশনের পরে, সরি 24-এর ইলেকশনের পরে ওপেন একটা বইয়ের মোড়ক উন্মোচনে খুব পরিষ্কার বলেছেন, আজ বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া আর কাউকে ক্ষমতা আসে আমরা অ্যালাউ করতে পারি না। ঠিক আছে, আমরা আপনার সাথে অনেক বিতর্ক করেছি, আমরা ক্লান্ত হয়ে লাভ না, আমরা অন্য প্রসঙ্গ যাবো, এখন অনেক টাইম আছে। আমি এই প্রসঙ্গটা টানতে চাই না, কেন জানেন বিপ্লব ভাই? এবার একটা কথা বলি, আমার এত কথার মধ্যে হয়তো আমাকে মনে হতে পারে আমি সুনির্দিষ্ট যিনি মানে দেশের বিরোধী, আমি তা নই। বাংলাদেশের সাথে প্রতিটা প্রতিবেশীর এবং আমাদের আশেপাশে যারা আছেন, বহির্বিশ্বে যারা আছেন, আমাদের সকলের সাথেই সুসম্পর্ক প্রয়োজন। ভারতের সাথে আমরা 4200 কিলোমিটার আমরা বর্ডার শেয়ার করি, তাদের সাথে আমাদের একটা কার্যকর এবং সম্মানজনক, পারস্পরিক সম্মানজনক, সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে একটা ফাংশনাল রিলেশনশিপ ইজ আ মাস্ট, এটা করতেই হবে এবং আমরা সেটাতে আগ্রহী, কিন্তু এর বাইরে কিছু নয়। বাংলাদেশের যা পাওনা সেটা যতটুকু বুঝে নেওয়া যায়, প্রতিবেশী হিসেবে আমাদের যা দেওয়ার আছে ওইটুকু পর্যন্তই। এর বাইরে এই রিলেশনশিপটাকে আমরা দেখেছি ড্র্যাগ করলে কি হয়, এটা কত দূর যে পৌঁছায়, বা বাংলাদেশ জাতীয়তাবাদী দলটা ভাবে। এই জায়গাটাতে আমরা বলি, গতকালকে আমি যখন আপনার টকশোর জন্য প্রিপারেশন নিচ্ছিলাম, যখন ডেটাগুলো অ্যানালাইসিস করছিলাম এবং বিভিন্ন প্রকার কন্টেন্ট গুলো আমি পড়ছিলাম, কোনো না কোনো ভাবে আমাদের বাংলাদেশের রাজনীতিতে পরাশক্তিগুলো হস্তক্ষেপ করেছে, এটা আপনার কথা থেকে উঠে এসেছে। আমি আপনার সাথে একেবারে সুর মিলিয়ে কান্না করতে চাচ্ছি এই জায়গাটাতে, একেবারে একমত। আমি কাঁদি না তো ভাই, আমি তো মাথা উঁচু করে বলছি আমরা রাজি না করতে। উই ডিড ইট। ঠিক এই জায়গাটা থেকে আমরা মেরুদণ্ড সোজা করে দাঁড়াবো কখন? আসলে আপনার কাছে কি মনে হয় যে একজন রাজনীতিবিদ, দেশের নাগরিক হিসেবে মেরুদণ্ড সোজা হবে কখন বাঙালির? যে আজীবন কি আমরা এইভাবে পরাশক্তির উপরে ডিপেন্ড করে চলবো কিনা? না, আমরা তো বোধহয় এখন মেরুদণ্ড সোজা করেই আছি, যুদ্ধ করছি, নিজেদের মধ্যে করছি, সেটা ঠিক আছে, বাট মেরুদণ্ড তো সোজাই আছে। আমি অন্তর্বর্তীকালীন
সরকারের অসংখ্য কাজের পাশাপাশি আমি বিশেষ ধন্যবাদ দেই যে তারা কিন্তু ভারতের সাথে তাদেরকে ডিল করতে হয়েছে, উইচ ইজ আ মাস্ট। আপনার নেইবারকে তো আপনি চয়েসও করতে পারেন না, ফেলেও দিতে পারেন না, এটা হচ্ছে ইনবিল্ড। যাই হোক, এখানে তারা নিজেদেরকে একেবারে খুব বোল্ড পজিশনে রেখেই তাদের সাথে যোগাযোগটা মেনটেন করেছেন, সার্বভৌমত্ব এবং শিরদাঁড়া সোজা রেখেই আমাদের পররাষ্ট্র উপদেষ্টা এবং আমাদের যে আমাদের পার্টির যারা আছেন তারা ভারতের সাথে যোগাযোগটা মেনটেন করছেন। এই জায়গাটায় তাদেরকে ধন্যবাদ দিতেই হয়, ধন্যবাদ দিতে হয় আমাদের বিজেপিকে। তারাও কিন্তু আপনি দেখবেন, আপনি আশ্চর্যভাবে খেয়াল করেন, এই 5ই আগস্টের পর আমাদের বিজেপির রোল, এটা আপনাকে প্রাউড করবে। এবং এই জিনিসটা হয়েছে কি, আপনাকে আবারও বলি, যখন চাপ না থাকে, আপনি আপনার দায়িত্বটা পালনের সক্ষমতার একটা সুযোগ পান। বহু মানুষ, এমনকি যারা বিগত আমলে দেখা গেছে যে প্রপারলি দায়িত্ব পালন করার সুযোগ পাননি, তারা কিন্তু সকলেই বেশ শিরদাঁড়া সোজা করেই তাদের দায়িত্ব পালন করছে। আমাদের শিরদাঁড়া সোজাই আছে বিপ্লব, খেয়াল রাখতে হবে এই শিরদাঁড়াটা যেন এমনই থাকে।